হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি লেজেন্ড ইন ইংলিশ। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি ইংরেজি শেখার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার সাথে সাথে একটি নোটবুক রাখবে এবং আমি যেটা পড়াবো সেটা তোমরা নোটবুকে টুকে রাখবে এবং মাঝে মাঝে দেখবে। দেন ইট উইল বি মেমোরাইজড টু ইয়োর ব্রেন অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট হোয়েন ইউ নিড ইট। সো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। লাস্টে আমি একটা ছোট্ট টোটকা দিয়ে দেবো যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে মনে রাখার জন্য। আমরা টেন্স নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। এই টেন্স ছাড়া আর অন্যান্য যে ইউসেজগুলো আছে, যেমন অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু বা ওয়াজ টু হ্যাভ, এই জিনিসগুলো আমরা কি করে ইউজ করব বা বাংলায় কি বলা থাকলে আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা সেন্টেন্সগুলো লিখতে পারবো। তাহলে চলো দেখে নিয়ে যাক আজকের ভিডিও। আমি প্রথমে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কীভাবে ইউজ করতে হবে সেটা তোমাদের শেয়ার করছি। তারপরে আমি ওয়াজ টু হ্যাভের কীভাবে ব্যবহার করব সেগুলো একের পর এক শেয়ার করব। সো জাস্ট ওয়াচ দ্য ভিডিও ভেরি মাইনিউটলি, ওকে? সো লেটস স্টার্ট আওয়ার ইংলিশ ক্লাসরুম। সো প্রথম সেন্টেন্সে আমি কি লিখেছি ভালো ভালো করে ফলো করতে হবে। এখানে আছে কি, আমাকে কাজটি করতে হবে, তোমাকে সেখানে যেতে হবে, রামবাবুকে একটি চিঠি লিখতে হবে। তাহলে কি, এই প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্টের মধ্যে পড়ছে। আর ডান দিকে কি আছে, আমাকে কাজটি করতে হয়েছিল, তোমাকে সেখানে যেতে হয়েছিল, রামবাবুকে একটি চিঠি লিখতে হয়েছিল। তাহলে খেয়াল করলে দেখা যাবে তোমাকে সেখানে যেতে হবে, এটা কি প্রেজেন্ট ভার্বের মধ্যে পড়ছে। আর তোমাকে সেখানে যেতে হয়েছিল, এটা কি পাস্ট এর মধ্যে পড়ছে। ঠিক তেমনভাবে আমাকে কাজটি করতে হবে যেমন প্রেজেন্টের মধ্যে পড়ছে, ঠিক তেমন আমাকে কাজটি করতে হয়েছিল, এটা কি পাস্টের মধ্যে পড়ছে। তাহলে একদিকে আমরা প্রেজেন্টটাকে লিখেছি, একদিকে আমরা পাস্টটাকে লিখেছি। তাহলে তোমরা এখানে কোশ্চেন করতেই পারো, তাহলে স্যার কি করে ফিউচারটা, আপনি ফিউচারটা কেন করলেন না, ফিউচারটা কোথায় গেল? এখানে একটু সেন্টেন্সের কনস্ট্রাকশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট এবং এই টেন্সের প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। কেন নেই? না, আমাকে কাজটি করতে হবে, আমি বললাম আমাকে কাজটি করতে হবে। তাহলে এই করতে হবে এই কথাটির মধ্যে আমরা যেমন প্রেজেন্টও বোঝাতে পারি, তেমন ঠিক ফিউচারে বোঝাতে পারি। তাহলে এইটা আমরা প্রেজেন্টেও লিখতে পারি আবার ফিউচারে লিখতে পারি, খুব একটা পার্থক্য হবে না। আমি যখন এটাকে করবো তখনই আমি ভালোভাবে বলে দিচ্ছি। কিন্তু আমরা কাজটি করতে হয়েছিল, এটা কিন্তু পাস্টের মধ্যেই পড়ছে। তো ফার্স্ট সেন্টেন্সে আছে আমাকে কাজটি করতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করতে হবে। আমি হচ্ছে আই। তাহলে আমি বলেছিলাম যে আজকে আমরা শিখবো হ্যাভ টু হ্যাজ টু ইউসেজ। আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি আগের ক্লাসে শিখেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কোথায় আই থাকলে কি বসে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইউ, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি বসে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কি বসে। তোমার ডেসক্রিপশন থেকে দেখে নেবে আগের ক্লাসে যে কোনটার পরে সাবজেক্টের সাথে কোনটার ভার্বের সাথে কী হবে, কোন ভার্বের সাথে কোনটা এগ্রিমেন্ট হয়। তাহলে আয়ের পরে আমরা কি বসবো না, হ্যাভ। তাহলে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু, এটা প্রেজেন্টে হলো। যদি বলি যে এটা আমাকে ফিউচারে লেখো, তাহলে বাংলা সেন্টেন্সের কিন্তু কোনো রকম পার্থক্য হবে না। কেমন এখানেও করতে হবে, ওখানেও কি করতে হবে। তাহলে ওখানে আমি লিখতে পারি আই শ্যাল হ্যাভ টু ডু। তাহলে আই শ্যাল হ্যাভ টু ডু হচ্ছে ফিউচারে, আই হ্যাভ টু ডু হচ্ছে প্রেজেন্টে। এই দুটো সেন্টেন্সের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই, একটা বললেই হয়। তাই জন্য কিন্তু আমি ফিউচারটাকে এখানে মেনশন করিনি। ঠিক তেমন তাহলে আমাকে কাজটি করতে হবে, যেমন আই হ্যাভ টু ডু, তাহলে আমাকে কাজটি করতে হয়েছিল। তাহলে এই পাস্টে আমি এখানে, এটা পাস্টে যদি আমি মেনশন করি তাহলে আমি এখানে কি লিখবো, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটা আমি আগেও আলোচনা করেছি। তাহলে আমাকে কাজটি করতে হয়েছিল, তাহলে আমি এখানে আমাকে লিখতে হবে আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আর তাহলে এখানে একটু আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে কাজটি বলতে তাই জন্য দ্য ওয়ার্ক করতে হয়েছিল, আই হ্যাড টু করতে হবে হ্যাভ টু। তাহলে ঠিক একইভাবে যেতে হবে, তাহলে কি সেখানে যেতে হবে। তাহলে যেতে হবে আমি কি লিখবো, ইউ এর পরে অবশ্যই হ্যাভ বসে,
কখনোই হ্যাজ নয়, সেকেন্ড পার্সন অবশ্যই হ্যাভ বসবে। ইউ হ্যাভ টু গো, কোথায় না সেখানে, ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে। আর যদি বলে তোমাকে সেখানে যেতে হয়েছিল, তাহলে কি লিখবো না, এখানে হ্যাভ টু আছে, তাহলে এখানে আমরা কি যোগ করবো, ইউ হ্যাড, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ইউ হ্যাড টু গো দেয়ার। ঠিক একইভাবে তাহলে প্রেজেন্টে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং পাস্টে কি না হ্যাড। এবার কি রামবাবুকে একটি চিঠি লিখতে হয়েছিল, তাহলে কি রামবাবু, রামবাবু তাহলে কি লিখবো, হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো, তাহলে রামবাবু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি লিখবো এখানে হ্যাজ। রামবাবু হ্যাজ টু রাইট এ লেটার, রামবাবু হ্যাজ টু রাইট এ লেটার, রামবাবুকে একটি চিঠি লিখতে হবে, রামবাবু হ্যাজ টু রাইট এ লেটার। তাহলে এখানে কি হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার জানতে পারলাম। তাহলে রামবাবুকে ঠিক একইভাবে যদি পাস্টে বলতে চাই, তাহলে কি লিখবো, রামবাবু হ্যাড টু রাইট এ লেটার। যদি বলি যে ফিউচার যদি কি বলবো, তাহলে আবার কিছুই না, রামবাবু শ্যাল না লিখে আমরা উইল লেখাটাই বেটার হবে। তো শ্যাল উইলের খুব একটা পার্থক্য নেই, আমি আগেও বলেছি, কিন্তু উইলের পরে কিন্তু কখনোই হ্যাভ হয় না, যে উইল হ্যাভ টু রাইট এ লেটার। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম না, আমাকে কোনো একটা কিছু অবশ্যই করতে হবে বা কোনো একটা কিছু করতে হয়েছিল। যদি আমাকে বলে আমাকে কাজটি করতে হবে, না বলে বলে আমাকে কাজটি করতেই হবে, তাহলে কি আমি এখানে হ্যাভ টু লিখবো না, তাহলে কিন্তু আমি লিখবো আই মাস্ট ডু ইট, আমাকে করতেই হবে, অবশ্যই করতে হবে। আই সার্টেনলি হ্যাভ টু ডু ইট লিখলেও হবে, বা আই মাস্ট ডু ইট। এই মাস্টটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ব্যবহার, সেগুলো আমি পরের ক্লাসে আবার আলোচনা করবো এক এক করে, ঠিক আছে। তাহলে এই গেল হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার এবং হ্যাড টু ব্যবহার। মনে রাখতে হবে হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে করতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ক্ষেত্রে ইউজ হবে, আর হ্যাড টু হচ্ছে আমাকে কোনো কিছু করতে হয়েছিল অর্থাৎ পাস্টের ক্ষেত্রে ইউজ হবে। আর এখানে কি অক্সিলিয়ারি পরে একটা টু, তারপরে মেন ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব বা মেন ভার্বের মানে হ্যাভ অথবা হ্যাজের পরে একটা টু বসবে, তারপরে কি বসবে না মেন ভার্ব তো লিখতে হবে। তাহলে এখানে হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহারটা আমরা শিখতে পারলাম। এরপর আমি আর কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, সেখানে আমরা অ্যাম টু ইজ টু কীভাবে লিখব, বা ওয়াজ টু ওয়্যার টু বললে কী মানে দাঁড়ায়, এবং ওয়াজ টু হ্যাভ বললে তার অ্যান্সারটা কী হবে। সো ফ্রেন্ডস, এবার তোমরা একটু ট্রানজিশনগুলো খেয়াল করলেই বুঝতে পারবে যে আগেরটায় আমরা হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু শিখলাম, এবার আমি যেগুলো দিয়েছি সেগুলো আমরা কী করে অ্যাম টু ইজ টু আর টু এবং কী করে ওয়াজ টু ওয়্যার টু এইগুলো ইউজ করব সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট সেন্টেন্সে আমি দিয়েছি তাকে অঙ্কে কষতে হয়, তাহলে মনে রাখতে হবে এখানে কষতে হয়, আগেরটা ছিল কষতে হবে, কষতে হবে এটা থাকলে কিন্তু হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর যখন আমি কষতে হয় তখন আমরা কি লিখবো না অ্যাম টু অথবা আর টু। তাহলে তাকে অঙ্ক কষতে হয়, তাহলে হি, তাকে হচ্ছে হি অঙ্ক কষতে, তাহলে হি, এরপরে কি অ্যাম ইজ আর কোনটা বসবে, আমি আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লাসটা দেখে নেবে। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এখানে ইজ বসবে, তাহলে হি ইজ টু ডু সাম, তাকে অঙ্ক কষতে হয়, হি ইজ টু ডু সাম। যদি বলেছিলাম কষতে হবে তাহলে কি বলেছিলাম হি হ্যাজ টু ডু সাম। ঠিক তেমন পরের সেন্টেন্সে কি বলেছে আমাকে সকালে উঠতে হয়, তাহলে আমাকে তাহলে ইংরেজি কি আই, তাহলে এখানে আয় পরে অবশ্যই কি বসবে অ্যাম বসবে, তাহলে আই অ্যাম টু ওয়েক আপ মানে ওঠা, ওয়েক আপ ইন দ্য মর্নিং, আই অ্যাম টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। তবে তাকে পড়তে বসতে হয়, তাহলে কি লিখবো হি ইজ টু সিট ফর স্পেশালি এক্সামের জন্য ইউজ হয়, সিট ফর মানে এক্সাম,
তাহলে আমরা সিট ফরটা ইউজ করব না। তাহলে কি লিখবো, হি হ্যাজ টু সিট টু রিড, হি হ্যাজ টু সিট টু রিড, তাকে বসতে, এখানে জিনিস খেয়াল করতে হবে, তাকে পড়তে বসতে। আমরা কিন্তু এই তে কথাটা, অঙ্ক কষতে হয়, সকালে উঠতে হয়, এই তে কিন্তু একবারই আছে, পড়তে। কিন্তু এখানে খেয়াল করলে এই সেন্টেন্সটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, তাকে পড়তে বসতে হয়। তাহলে তাকে পড়তে বসতে হয়, তাহলে কি একটা পড়া আবার একটা বসা, দুটোতেই কিন্তু তে রয়েছে, তাই জন্য হি ইজ টু সিট, তে যোগে টু হয়, তাই জন্য হি ইজ টু সিট টু রিড, পড়তে, টু রিড, হি ইজ টু সিট টু রিড, তাকে পড়তে বসতে হয়। টু, আমরা একটা জিনিস এখানে মনে রাখতে হবে খুব ভালোভাবে, টু প্লাস ভি1, মানে এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। কি বলবো, এটাকে ইনফিনিটিভ। এটা কখনই হয় না তে যোগে। বাংলায় যদি তে থাকে, বাংলায় যদি তে থাকে, তাহলে আমাদের এই টু প্লাস ভি1টা আনতে হয়। এটাকে কি বলে না, ইনফিনিটিভ। আগের যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ছিল, সেখানে আমি ছিল তাকে অঙ্ক কষতে হবে, তো সেখানেও তে ছিল বলে আমি টু দিয়েছি। আর হয়ের জন্য ইজ, আর ওখানে হবের জন্য হ্যাভ টু বা হ্যাজ টু। ঠিক তেমনই এখানে বসতে হয়, বসতে হয়, তাই জন্য টু সিট, আর পড়তে টু রিড। পড়তে হয় তাহলে টু ওয়েক আপ, কষতে হয় টু ডু সাম, শ্যামকে জল আনতে হয়, তাহলে এখানেও সেম। তাহলে শ্যাম, তাহলে হ্যাভ টু না, এখানে এম টু না, তাহলে শ্যামের পরে কি বলবে, এম টু ইজ টু না আর টু, তাহলে অবশ্যই শ্যাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, শ্যাম ইজ টু ব্রিং। তাহলে আনা ইংরেজি কি, আনা ইংরেজি হচ্ছে ব্রিং, আনতে, তাহলে টু ব্রিং, তে আছে টু ব্রিং, ইনফিনিটিভ, শ্যাম ইজ টু ব্রিং ওয়াটার। আর এখানে ব্রিং না লিখে এখানে ইউ ক্যান রাইট ফেচ, দ্যাট উইল বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াই ফেচ, ফেচ মানে কোনো একটা জিনিসের উদ্দেশ্যে গিয়ে সেই জিনিসটাকে নিয়ে আসাকে আমরা ফেচ বলতে পারি। তাহলে এখানে এখানে ফেচ ইউজ করলে হবে। যেমন একটা কবিতা আছে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জল আনতে, টু ফেচ এ পেল অফ ওয়াটার। তাহলে এখানে আমরা ফেচটাকে এইভাবে ইউজ করতে পারি। তাহলে এটা কি গেল, তাকে অঙ্ক কষতে হয়, এটা প্রেজেন্ট। তাহলে পাস্টে কি হবে, তাকে অঙ্ক কষতে হয়েছিল, যেমন করতে হবে তেমন হয়েছিল। তাহলে হয়েছিল থাকলে আমি আগেই দেখিয়েছি হ্যাভ টু হ্যাজ টু হয়, কিন্তু এম টু ইজ টু যেমন হয়, কষতে হয়, তেমন কি হতে হবে না। তাহলে পাস্ট টেন্সে, প্রেজেন্টে যেমন এখানে এম টু ইজ টু আর টু লিখলে এখানে করতে হয়, খেতে হয়, যেতে হয় এমন থাকে, তেমন পাস্টে কি করতে হয়েছিল, খেতে হয়েছিল তেমন না, করতে হয়েছিল, খেতে হয়েছিল, এগুলো কিসের ক্ষেত্রে আমি ইউজ করেছি না, হ্যাড টু, করতে হয়েছিল, খেতে হয়েছিল, হ্যাড টু। তাহলে পাস্টে কি থাকে, পাস্টে কি থাকলে আমরা ওয়াজ টু অথবা ওয়্যার লেখার পরেও টু, ওয়াজ টু ওয়্যার টু ব্যবহার করব। এটা একদম মনে রাখতে হবে যে কথা ছিল, তার অঙ্ক করার কথা ছিল, আমার সকালে ওঠার কথা ছিল, তার পড়তে বসার কথা ছিল। তাহলে কথা ছিল থাকলে আমরা সহজেই কি লিখবো না, ওয়াজ টু ওয়্যার টু ইউজ করবো। তাহলে এখানে তার অঙ্ক কষার কথা ছিল, তাহলে কি লিখবো না, হি, তাহলে সে হচ্ছে হি, কথা ছিল, তাহলে কি হবে, ওয়াজ বা ওয়্যারের মধ্যে অবশ্যই ওয়াজ, হি ওয়াজ টু ডু সাম। এখানে তোমরা কোশ্চেন করতে পারো যে এখানে টু ডু লিখলাম তো তে নেই, তো ব্যাপারটা তা নয়, টু ডু ঠিক আছে, কিন্তু যেহেতু এই সেন্টেন্সটা কথা ছিল, যেহেতু সেন্টেন্সটার প্রথম কথা ছিল দিয়ে রয়েছে, তাই জন্য এখানে এটা এমন যে হি ওয়াজ টু ডু সাম। ঠিক তেমনই আমার সকালে ওঠার কথা ছিল, তাহলে কি লিখবো, আই ওয়াজ টু, আই পারফেক্ট ওয়াজ টু, আই ওয়াজ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে তার পড়তে বসার কথা ছিল, হি ওয়াজ টু সিট টু রিড। তাহলে এখানে হি ওয়াজ টু সিট, এই পড়তে জন্য আমি টু রিড করেছি, আর ওয়াজ টু সিট কি বসার কথা ছিল, ওই জন্য ওয়াজ টু সিট। শ্যামের জল আনার কথা ছিল, তাহলে এখানে মনে রাখতে হবে যে শ্যামকে জল আনতে যেতে হয় বা আনতে যেতে হয়, হোয়াট এভার। আর এখানে কিন্তু কথা ছিল, ঠিক তেমন এখানে পড়তে বসতে হয়, বসার কথা ছিল। ঠিক এখানে উঠতে হয়, এখানে কি হবে না, কথা ছিল।
তাহলে এখানে কি লিখবো, শ্যাম ওয়াজ টু ফেচ ওয়াটার। তাহলে কি হবে, এটা না কথা ছিল। তাহলে আমাদের M2 R2 এবং পাস্টে ওয়াজ টু ওয়্যার টু এর ব্যবহারটা শেখা হয়ে গেল। আর ওইদিকে হ্যাভ টু শেখা অলরেডি হয়ে গেছে। আর আছে কি ওয়াজ টু হ্যাভ, আমরা কখন ওয়াজ টু হ্যাভ ইউজ করতে পারি, এটা অনেকেই জানে না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওয়াজ টু হ্যাভ আমরা কখন লিখবো, তো চলো দেখে নিই আমরা কখন ওয়াজ টু হ্যাভ লিখবো। সো ফ্রেন্ডস, এইবার এই সেন্টেন্সগুলো ফলো করলেই আমরা শিখতে পারবো কী করে আমরা ওয়াজ টু হ্যাভ বা ওয়্যার টু হ্যাভ আমরা ইউজ করব। ফার্স্ট সেন্টেন্সে আমি লিখেছি তাহার বিদ্যালয়ে যাবার কথা ছিল কিন্তু সে যায়নি। এত বড় সেন্টেন্সটাকে তাহার যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি, এইটা আমরা কী করে সংক্ষেপে লিখবো। তাহলে এটার একটাই ইউসেজ আছে, কি না তাহার। তাহার আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপরে তোমাদের এক্সপ্লেনেশন করে বলে দিচ্ছি যে কোনটা হবে। তার বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, এটা বলে শুধু এইটুকু, কিন্তু সে যায়নি বলা নেই। তাহলে কি বলেছিলাম যে হি ওয়াজ টু গো টু স্কুল, তাহলে বলে হয়ে যেত যে তার বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যদি বলা হয় সে যায়নি, তাহলে কি লিখবো, এরকম লিখবো যে হি ওয়াজ টু, এইবার কি লিখতাম না হি ওয়াজ টু গো টু স্কুল লিখলে তার বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, এটা হয়ে যায়। কিন্তু সে যায়নি যখন বলবে তখন চোখ বন্ধ করে হি ওয়াজ টু একটা হ্যাভ আনবো। আর হ্যাভের পর সবসময় কি বলেছি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তাহলে গো ওয়েন্ট গন, তাহলে হি ওয়াজ টু হ্যাভ গন টু দ্য স্কুল বা টু স্কুল, হি ওয়াজ টু হ্যাভ গন টু স্কুল। এইটা বললেই কিন্তু আমার লেখাটা দাঁড়াবে যে এইটাই, হি ওয়াজ টু হ্যাভ গন স্কুল মানে তার স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি। হি ওয়াজ টু হ্যাভ গো টু স্কুল মানে তার যাওয়ার কথা ছিল কিন্তু যেই যায়নি তখনই আমরা চেঞ্জ করে দেবো, এখানে টু এর পর একটা হ্যাভ আনবো আর ভার্বের ভিতরে লিখে দেবো। তাহলেই কী হবে না আমাদের কথা ছিল কিন্তু সে সেটা করেনি। ঠিক তেমন সেকেন্ড সেন্টেন্স লিখেছি রামের আসার কথা ছিল কিন্তু সে আসেনি, তাহলে এখানে কি লিখবো, রাম ওয়াজ, তার পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে, রাম ওয়াজ টু কি না হ্যাভ, টু এর পর সবসময় হ্যাভ বসে, কখনো হ্যাভ বসে না। রাম ওয়াজ টু হ্যাভ কাম, কিন্তু সে আসেনি, এই হ্যাভ কাম লিখলেই হয়ে গেল। কাম কেম কাম, তাই কাম। এবার কি আমাদের সকালে হাঁটতে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তাহলে উই থাকলে অবশ্যই ওয়্যার প্লুরাল নাম্বার, উই ওয়্যার টু হ্যাভ গন ফর ওয়াকিং, কিসের জন্য না হাঁটতে যাওয়ার কথা ছিল, ওয়্যার টু হ্যাভ গন ফর ওয়াকিং ইন দ্য মর্নিং, কখন না সকালে, ইন দ্য মর্নিং, সকালে আমাদের হাঁটতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাই, তাহলে কি উই ওয়্যার টু হ্যাভ গন ফর ওয়াকিং ইন দ্য মর্নিং, কিন্তু আমরা যাইনি। তাহলে এতেই আমাদের হয়ে গেল যে কিভাবে আমরা প্রত্যেকটা M2 বা ওয়াজ টু ওয়্যার টু বা ওয়্যার টু হ্যাভ দিয়ে কীভাবে আমরা ইউজ করি। তাহলে আমি ছোট্ট একটা কৌশল বলে দিচ্ছি, যেটা মনে রাখলে তোমাদের কিন্তু প্রত্যেকটা হয়ে যাবে, এবার তোমরা সেটা ফলো করো। সো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যা করলাম তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এটা তোমরা অবশ্যই নোটবুকে লিখে রাখবে, তাহলে তোমাদের ইন ফিউচার খুব সহজেই মনে থাকবে। কি লিখেছি না, এই যে করতে হবে, খেতে হবে, যেতে হবে, এমন থাকলে আমরা কি লিখবো, হ্যাভ টু, হ্যাজ টু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, অন্য ক্ষেত্রে হ্যাভ টু। সাথে কি হ্যাভ টু V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমি লিখি গো, তাহলে এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গো ওয়েন্ট গন। V1 এটা, V2 V3, V1 V2 V3। যদি আমি বলি ইট মানে খাওয়া, তাহলে ইটের V2 হবে এট আর V3 হবে
ইটেন, EATEN, ইটেন, ঠিক এমন। তাহলে কি করতে হবে, খেতে হবে, যেতে হবে, যদি এরকম দেওয়া থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, তাতে V1। যদি করতে হয়েছিল, খেতে হয়েছিল, যেতে হয়েছিল এমন বলা থাকে তাহলে কি হবে না হ্যাড টু। এখানে কোনো অন্যরকম কোনো হ্যাভের এবং হ্যাজের যেহেতু হ্যাভ এবং হ্যাজের যেহেতু পাস্ট ফর্মটা হ্যাড, তাহলে এখানে আর অন্য কোনো কিছুই বসবে না, হ্যাড টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম। তারপরে কি আছে, করতে হয়, খেতে হয়, যেতে হয়, তাহলে কি লিখবো আমরা, am টু, is টু, are টু। আয়ের পরে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর প্লুরাল নাম্বার হলে অনেক থাকলে আর, অর্থাৎ টু বসবে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরটা কি লিখেছি না, কথা ছিল। কথা ছিল থাকলে কি, আমি আগেই শিখিয়েছি ওয়াজ টু, ওয়্যার টু, তারপরে কি প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ টু, ওয়্যার টু, প্রেজেন্ট ফর্ম। যদি বলে কথা ছিল কিন্তু হয়নি সেই কাজটা, কথা ছিল কিন্তু হয়নি, তাহলে কি বলেছি না, ওয়াজ টু, ওয়্যার টু, তারপরে হ্যাভ বসবে, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে গো হলে যাওয়ার কথা থাকলে গন বসবে, খাওয়ার কথা থাকলে ইটেন বসবে, ঠিক এমন। তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে V1, শুধু একটা লাস্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ সাথে V3, কারণ হ্যাভ এবং হ্যাভের পর সবসময় ভার্বের past participle form বসে। So this was the today's video. I think this video will be very much helpful for learning English if you want to talk in English and if you want to write English without having any mistakes. This video will be very much helpful for the first time learners and who want to master them in English and the usage in the and also in the usage of the grammar. So if you like this video, then please click the like button and subscribe my channel to get more videos, and please share it for those who need to learn the English essentially. So friends, if you have any doubt, if you don't understand anything, then please ask me in the comment section. I will definitely try to answer all your doubts and I will make it clear to you. So if anybody have any question, feel free to ask me in the comment section. যদি কারোর কোনো অসুবিধা হয়, বুঝতে প্রবলেম থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি অবশ্যই তাদেরকে সেখানে উত্তরটা দিয়ে দেবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।